থাকুক। থেকে আসছে কেমন হচ্ছে কেন? আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলেছি মনে হয়, না? হ্যাঁ, অনেক কিছু, তাই না? অনেক কিছু পড়ে ফেলছি না অলরেডি? হ্যাঁ স্যার। জি স্যার। এখন আপনারা পড়তেছেন না নাকি আমি উচ্ছ্বসিত হয়ে বোঝাচ্ছি শুধু? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ভাইব্রেশন ইন স্ট্রিংস। ভাইব্রেশন ইন স্প্রিং, তাই না? তো আমরা গত ক্লাসে আছে সবাইকে ধন্যবাদ। আমাদের যে ওয়েবস অফ স্ট্রিক্স এন্ড থার্মোডাইনামিক্স এর এই অষ্টম লেকচারে তো আমরা টাইম চেঞ্জ করে 12টায় শিফট করেছি এবং আশা করি লেমন আপনাদের যে শেয়ার তার মাধ্যমে আপনি সময় জেনেছেন, বা আমি তো পোস্ট করেছিলাম আমরা টাইম চেঞ্জ করেছি এবং এখন থেকে আমি 12টা বাজে ক্লাস নেব, আইদার বোথ ইন স্যাটারডে ইন অলসো ইন মানডে। তো দেখেন, আমরা পড়ছিলাম গত ক্লাসে, মানে শনিবার দিন আমরা যেটা পড়ছিলাম ভাইব্রেশন ইন এ স্ট্রিং। তো ভাইব্রেশন ইন স্ট্রিং এর মধ্যে আমরা প্রথমটা একটা সেতার অর গিটার অর হোয়াটএভার, আমরা দেখেছিলাম যে এখানে ফার্স্ট হারমোনিকটা হয় এফ ইজ ইকুয়াল টু যেখানে কই ভি ভি বাই 2 এটাকে আমরা বলবো ফার্স্ট হারমোনিক। হ্যাঁ, বা ফান্ডামেন্টাল ভাইব্রেশনে যে হারমোনিকটা পাই এটাকে আমরা বলি ফার্স্ট হারমোনিক। এটা নাম দিই, এখানে নাম দিই ফার্স্ট হারমোনিক। এটা পর্যন্ত পরে আমরা শেষ করেছিলাম। আমরা এখান থেকে আজকে শুরু করি। তো ওই একই তারটাকে যদি ওই একই তারটাকে যে তারের কি যে তারের ম্যাস পার ইউনিট লেন্থ হচ্ছে এম, ম্যাস পার ইউনিট লেন্থ হচ্ছে এম এবং টেনশন হচ্ছে টি, তাকে চেঞ্জ না করে আমরা যদি একটা কাজ করি, যে দেখেন এই তারটা, এই যে তারটা এই যে এখানে ভাইব্রেশন হচ্ছে না, সেখানে দুই পাশে নোট তৈরি করতেছে আর মাঝখানে অ্যান্টি নোট তৈরি করতেছে না, এখানে অ্যান্টি নোট অ্যান্টি নোট তৈরি করতেছে এখানে অ্যান্টিনেট যে তৈরি করতেছে। এখন আমরা কি করব, যে মাঝখানে আমরা ওই যে আঙ্গুল দিয়ে এটাকে চাপ দিয়ে ধরে রাখি, তাহলে এই যে মাঝখানে কি সে অ্যান্টিনেট তৈরি করতে পারবে? দেখেন এখানে কি সে অ্যান্টিনেট, আমি যদি মাঝখানে আমার কথা বুঝতে পারছেন, এটাকে এই তারটা তো ভাইব্রেশন হচ্ছে এইভাবে, এটাকে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি, এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে টিপ দিয়ে করি না, আমি ধরে রাখি যে এই পয়েন্টে ধরে রাখি, এই পয়েন্টে যদি ধরে রাখি, তাহলে এখানে কি মাঝখানে কি অ্যান্টিনেট তৈরি হতে পারবে? না স্যার, ওই দুই নোটের মাঝামাঝি হবে স্যার। আচ্ছা, তৈরি হতে পারবে না, ভালো কথা। তাহলে কিন্তু এটা কি সত্যি যে এখানে তৈরি হতে পারবে না, তাই বলে কি এই তারটা কি কাপা মানে ভাইব্রেশন করা বন্ধ করে দিবে? না স্যার, বন্ধ তো হবে না স্যার। তাহলে জিনিসটা কেমন হবে দেখেন, মানে আমরা বলতে যাচ্ছি, দেখেন কেমন হবে, যে জিনিসটা কি এমন দাঁড়াবে না, ইগনোর মাই ড্রয়িং ভাই। হ্যাঁ, এই যে জিনিসটা এমন দাঁড়াবে যে এই যে মাঝখানে ধরেছি, তো এখানে মাঝখানে ধরেছি, যেহেতু মাঝখানে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো একটা যদি উপরের দিকে যায়, আমরা কি জানি সাবসিকুয়েন্টলি আরেকটা নিচের দিকে আসবে, তাই তো? আচ্ছা, এখন এই যে কোন একটা ফেজে এটা উপরের দিকে থাকলে এর পরবর্তী ফেজে কি থাকবে, এটা আরেকটা নিচের দিকে থাকবে। এটা থাকবে নিচের দিকে। তার মানে দেখেন, তার মানে কি বলতে যাচ্ছি, তার মানে আমি বলতে যাচ্ছি দেখেন এখানে এখন তৈরি হয়ে গেল একটা নোড, আরেকটা নোড, আরেকটা নোড, তিনটা নোড তৈরি হলো। আর এখানে দেখেন এখন অ্যান্টিনোড তৈরি হলো কোথায়, এখানে একটা, এখানে একটা। ওকে, মানে একই জিনিস, একই তারকে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, এটা তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলাম, তাই না? কিভাবে চেঞ্জ করলাম, আমরা আমাদের মতো করে চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমরা কি করলাম, এটাকে আমরা ওই যে নোড আর অ্যান্টি নোডের সংখ্যাগুলো বাড়াইলাম বা কমাইলাম, যেটা আমরা করেছি। এখন দেখেন তো এই যে এই নতুন যে এই নোড 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 তৈরি হলো, এখন নোড আর অ্যান্টি নোডের মাঝখানে, হ্যাঁ, বা এই যে এটার কারণে যেমন এখানে দেখছি আমরা কত ল্যামডা বের করছি না,
এখানে ল্যামডা দেখেন 12 ছিল, এখানে ল্যামডা ছিল 12 বের করছি। তো এখানে দেখেন এখানে ল্যামডাটা কেমন হবে, এখানে ল্যামডাটা কেমন হবে দেখেন, বুঝতে পারছেন কথাটা? দেখেন এখানে দেখেন টোটাল ডিসটেন্সটা তো এখনো এলই রয়ে গেছে, কারণ তারের দৈর্ঘ্য তো আমরা চেঞ্জ করি না, তাই না? তো তারের দৈর্ঘ্যটা চেঞ্জ করি নাই, কিন্তু আমাদের দেখেন এখানে ওয়েভলেন্থ চেঞ্জ হয়েছে, তাই না? এখন তাহলে দেখেন একটা একটা নোড থেকে আরেকটা নোডের দূরত্ব কত, এই পুরোটা কিন্তু স্টিল এল, আগের মতোই আছে, ঠিক আছে? তাহলে একটা নোড থেকে আরেকটা নোডের দূরত্ব কত? অ্যান্সার দেন, আমাদের আজকে অনেক কিছু করতে হবে। দেখেন একটা নোড থেকে আরেকটা নোডের দূরত্ব কত? L/2. 2 পাই। ইয়াতে বলেন, ওয়েভলেন্থের ইয়াতে বলেন। একটা নোড থেকে একটা বাই 2 স্যার, একটা নোড থেকে আরেকটা নোডের 2 পাই। ল্যামডা বাই 2 স্যার। ল্যামডা বাই 2, ঠিক আছে? আর জি স্যার। তাহলে দেখেন এখান থেকে তাহলে এল এর দূরত্ব কত? এখানে ল্যামডা বাই 2, এখানে ল্যামডা বাই 2, তার মানে কি এল ইজ ইকুয়াল টু আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? ল্যামডা। এল ইজ ইকুয়াল টু ল্যামডা না? হ্যাঁ, তাহলে এল ইজ ইকুয়াল টু যদি ল্যামডা হয়, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি সমান আমরা কত জানি? ফ্রিকোয়েন্সি সমান আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ভি বাই ল্যামডা, এখন ভি বাই ল্যামডা মানে কত? ভি বাই ল্যামডা মানে হচ্ছে কি এখানে ভি তো ভি আছেই, ল্যামডা মানে হচ্ছে কি এল, ঠিক আছে? এটাকে আমরা f1 যখন দিচ্ছি, এটাকে আমরা f2 দিই। আচ্ছা দেখেন তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভি বাই 2, এটাকে এইভাবে লিখতে পারি না? এই 2 ক্যান্সেল করে আগে এটার মধ্যে থাকতেছে না? লিখতে পারি। আচ্ছা, তো ভি বাই 12 টা অ্যাকচুয়ালি কি? ভি বাই 12 টা f1 না? ভি বাই 12 টা কি f1 না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বলতে পারি? 2f1। তার মানে এটা হচ্ছে, দেখছেন যে আমরা এই যে এটাকে ডিস্টার্ব করার পরও, মানে নতুন নতুন জায়গায় অ্যান্টি নোড আর নোড তৈরি করার পরও দেখেন আমাদের দেখেন ফ্রিকোয়েন্সিটা কেমন পেয়েছি। ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি যে প্রথম যে হারমোনিক, ফার্স্ট হারমোনিকের তার ডাবল। কথা বুঝতেছেন? এর মাঝখানে কিন্তু পাইনি। সাপোজ ধরেন এটা যদি 1000 হয়, তাহলে সেকেন্ডটা কত আসবে? প্রথম হারমোনিক যদি 1000 হয়, 1000 হার্টজে হয়, সেকেন্ড হারমোনিকটা কত আসবে? 2000। 2 ইনটু f1 না? হ্যাঁ 2000। সেকেন্ড হারমোনিক। ওকে, ভালো কথা। এখন আসেন সিমিলারলি, এখন আমরা এই জিনিসটা তো আরো ভালোভাবে অন্যভাবেও করতে পারি, তাই না? এখন যদি আমরা আরো যদি কি করি, আর একটু চেঞ্জ করি তারের ব্যাপারটা, যদি এখানে আমি নিচে নামি, তাহলে বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, এটুকু যেন থাকুক, এটা থাকুক, আর আমরা নিচে নামি। এখানে দেখেন আমরা আবার যদি এখন এই যে এখানে কাঁপতেছে, এটাকে যদি কাঁপতে না দিই এবং এটাকে যদি কাঁপতে না দিই, ঠিক আছে? এই যে এখানে দেখেন অ্যান্টিনোড তৈরি ভাইব্রেশন করতেছে সর্বোচ্চ বিস্তারে, এখানে ভাইব্রেশন করতেছে সর্বোচ্চ বিস্তারে ভাইব্রেশন করতেছে। এই পয়েন্টটাকে এবং এই পয়েন্টটাকে, দুইটা পয়েন্টকে যদি আমরা কাঁপতে না দিই আগে এটার মতোই, তাহলে দেখেন এখানেও কি তৈরি হবে? সিমিলারলি দেখেন এখানেও ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে না? লেন্থ ঠিক থাকুক, তাহলে দেখেন এখানে যদি কাঁপতে না দিই, দেখেন এখানে কি তৈরি হইলো? এখানে জিনিসটা এমন তৈরি হবে কিনা, ওকে, মোটামুটি এমন। ওকে, দেখছেন? তো তাহলে এখানে দেখেন এই ক্ষেত্রে আমি জিনিসটা বুঝি নাই কোনটা? স্যার, এই যে এই পিকচারটা। এই পিকচারটা। এখন এই দেখেন এখানে আমরা কি করেছি, যে এখানে দেখেন এই যে এই জিনিসটা ছিল না, এখানে আমরা কি করেছি? আগেরটা যেমন একটা সিঙ্গেল একটা দেখাচ্ছিল, কি বলে, স্ট্রিং নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপতেছিল, মানে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা। এখন আমরা কি করতেছি? আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতেছি কি ওই ফ্রিকোয়েন্সিটাকে। খেয়াল করেন, এটা নামায়, খেয়াল করেন একটু। এই দেখেন এখানে এই যে নিজস্ব ফ্রিকোয়েন্সিতে সে কাঁপতেছিল, হ্যাঁ, এই যে নিজস্ব ফ্রিকোয়েন্সিতে সে কাঁপতেছিল, এখানে আমরা কি করছি? এর মাঝখানে যে কাঁপতেছিল তাকে আমরা হাত দিয়ে চেপে ধরলাম এই তারটা যেখানে ভাইব্রেশন করতেছিল, ঠিক আছে? চেপে ধরার কারণে দেখেন এখানে কিন্তু ভাইব্রেশনটা বন্ধ হয়ে গেছে, মানে এখানে আর অ্যান্টিনোড তৈরি হচ্ছে না। সিমিলারলি এখানেও এই যে এই যে এখানে তৈরি হচ্ছে না, এখান থেকে আমরা নিজের মতো করে আবার কাস্টমাইজ করলাম এটাকে, নিজের মতো করে আবার কাস্টমাইজ করলাম। ধরেন যে কোনো একটা এখানে চাপ দিয়ে ধরলাম যেন এখানে কি না তৈরি হয়, এখানে যেন কি না তৈরি হয়, এই যে অ্যান্টিনোড না তৈরি হয়, যে কোনো এখানে
অথবা এখানে যে কোনো একটা চাপ দিয়ে ধরেন আপনার ইচ্ছা মতো আর কি। হ্যাঁ, মানে আমরা আমাদের মতো করে এটাকে ম্যানিপুলেট করতেছি। এটাই আমি বললাম যে এখানে যে চাপ দিয়ে ধরেন, এখানে দেখেন তৈরি হলো না, আরো ভাগ হয়ে গেল। ঠিক আছে, আরো ভাগ হয়ে গেল জিনিসটা। বুঝতে পারছেন এবার? তাহলে দেখেন এই লেন্থ কিন্তু টোটালটা এলই আছে। লেন্থ কিন্তু আগের মতো, মানে যে তারটা নিয়েছে সেই তার একই তারটাই আছে। তাহলে দেখেন এখানে এখানে তৈরি হলো, ও সরি, এখানে আমার তৈরি হলো কি, এখন দেখেন আমার নোট তৈরি হলো কোথায়? নোট তো সবসময় এখানে তৈরি হবে। আবার দেখেন নোট তৈরি হলো এখানে, আবার দেখেন নোট তৈরি হলো এখানে, আবার দেখেন নোট তৈরি হবে এখানে। তাহলে অ্যান্টিনোট তৈরি হবে কোথায়? অ্যান্টিনোট তৈরি হবে এখানে, এখানে, এখানে অ্যান্টিনোট তৈরি হবে। এখানে যেমন দেখেন এখানে তৈরি হতে এখন এখন নোট কটা হলো, একটা দুইটা তিনটা চারটা, মাঝখানে দুইটা জায়গায় আমার এখানে যখন একটা নোট তৈরি হয়েছিল, এখানে যখন একটা অ্যান্টিনোট তৈরি হয়েছিল, এখানে এখন মাঝখানে একটা নোট আমরা তৈরি করেছি, আর এখানে মাঝখানে দুইটা নোট তৈরি করেছি। আর দুইটা নোটের মাঝখানে দেখেন, দুইটা নোটের মাঝখানে কি থাকতে? অবশ্যই একটা অ্যান্টিনোট থাকতে হয়। দেখেন এই দেখেন দুইটা নোটের মাঝখানে অবশ্যই একটা অ্যান্টিনোট থাকতে হয়। দুইটা নোটের মাঝখানে অবশ্যই একটা অ্যান্টিনোট থাকতে হয়। সিমিলারলি এখানে দেখেন দুইটা নোটের মাঝখানে অবশ্যই একটা অ্যান্টিনোট থাকতে হবে, একটা অ্যান্টিনোট থাকতেই হবে, তাই না? এগুলো তো আমরা অলরেডি শিখেছি কিভাবে ফর্ম করে অ্যান্টিনোট গুলো, তাই না? আচ্ছা, তো দুইটা নোটের মাঝখানে একটা অ্যান্টিনোট থাকতেই হবে। তাহলে দেখেন আমার অ্যান্টিনোট তৈরি হলে কটা? একটা দুইটা তিনটা। আর নোট তৈরি হলে কটা? একটা দুইটা তিনটা চারটা নোট তৈরি হলো। তাহলে লেন্থ আমার ঠিকই আছে। তাহলে লেন্থ যদি ঠিক থাকে তাহলে ওয়েভ লেন্থটা কেমন হবে? ওয়েভ লেন্থ দেখেন একটা নোট থেকে সরি একটা দুইটা নোটের মাঝখানে দূরত্ব কত? ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে একটু পর্যন্ত দেখেন ল্যামডা বাই 3 lambda by 2 হলো, এখান থেকে একটু দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, মানে কি 3 ল্যামডা বাই 2, তাই না? টোটাল ডিসটেন্স হলো 3 ল্যামডা বাই 2। 3 ল্যামডা বাই যদি 2 হয়, দ্যাট মিন্স আমার ল্যামডাটা কত দাঁড়াচ্ছে? ল্যামডা দাঁড়াচ্ছে এখানে কত? ল্যামডা যে কত দাঁড়াচ্ছে? 12 বাই 3, তাই নাকি? 12 বাই 3। এন্ড 12 বাই ল্যামডা যদি 12 বাই 3 হয় ভাই, তাহলে f3 কত হবে? f3 মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সমান আমরা জানি v বাই ল্যামডা। এখন v বাই ল্যামডা, তো v তো ঠিকই আছে, আর ল্যামডা হচ্ছে 12 বাই 3, তাহলে এটা উল্টে যাবে নাকি? কত হবে? এখানে হবে 3v 3v, 3v বাই বাই 12। 2, ঠিক আছে? আচ্ছা, এখন v বাই 12 মানে কি? v বাই 12 মানে কি? f1 না? v বাই 12 মানে তো f1, তাই না? তার মানে আমরা এটাকে লিখতে পারি না যে 3f1, এটাকে আমরা বলবো কি? থার্ড হারমোনিক। এটাকে আমরা বলবো থার্ড হারমোনিক। দেখতে পাচ্ছেন যে আমরা দেখেন কাস্টমাইজ করতেছি ইচ্ছা মতো, কিন্তু দেখেন এটাই তো মানে একটা জিনিস সবকিছু আপনারা ওই যে এটার সাথে একটা কিছু দেখেন, নেচারের সবকিছু একটা মিল আছে, বুঝছেন? মেহেদী, তুমি কি বলতে পারবা যে আমি কোন মিলটার কথা বলতেছি এখানে? সিকোয়েন্স হতে পারে, মানে হ্যাঁ, আহ, মানে একটা ফ্রিকোয়েন্সি যত আমরা ওইটাকে ডিভাইড করছি, হুম, ফ্রিকোয়েন্সিটাকে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাকে, তত ফ্রিকোয়েন্সিটা আর কি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে। দেখেন হয়ে গেলেও সে কিন্তু দেখেন ইচ্ছা মতো কি ভ্যালু নিতে পারতেছে, খেয়াল করছেন জিনিসটা? দেখেন 1 প্রথমটা দেখেন f1 is equal to v by 12, এরপর দেখেন f2 is equal to 2f1, থার্ডটা দেখেন f3 is equal to কিন্তু 3f1, খেয়াল করছেন? 2.5 f1 কিন্তু নাই, হ্যাঁ, 1.5 f1 কিন্তু নাই, আছে? না না না, মানে নেচার আপনাকে একটা নির্দিষ্ট মান সবসময় দিয়ে দেয়, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমরা আমরা যতই, বুঝতে পারছেন, এখানে আমরা যতই বিশৃঙ্খলা করি না কেন, কিন্তু মানে এই জিনিসটা হচ্ছে সবকিছুতে দেখেন এই যে সৃষ্টিকর্তার একটা নির্দিষ্ট একটা সবকিছু একটা ব্যালেন্স আছে সবকিছুতে। আমরা যতই বিশৃঙ্খলা তৈরি করি না, দেখেন এটা কিন্তু আমরা তারটা তো ন্যাচারালি সে কিন্তু এভাবে প্রথমটার মতো দিকে তাকান, সবাই দেখেন প্রথমটার মতো করে দেখেন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সে কাঁপতেছিল, এরপর আমরা তাকে ডিস্টার্ব করতেছি, কিন্তু তারপরে যত ডিস্টার্ব করি, যত আমাদের মতো করে কাস্টমাইজ করি, সে কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালুই আমাদেরকে দিচ্ছে, এর বাইরে কিন্তু দিচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। মানে এই যে আজকে আরো এগুলা রিলেটেড জিনিসপত্র পড়াশোনা করব। এখন দেখেন এই জিনিসটাকে, এখন এটাকে তো আমরা চাইলে আরো ভাগ করতে পারি, তাই না? জিনিসটাকে চাইলে আমরা আরো ভাগ করতে পারি না? এটাকে এটাকে এখন আমরা আরো ভাগ যদি করি তাহলে কিভাবে করবেন সেটা আমরা একটু নিচের দিকে নামি, নিচের দিকে নামি করি। হ্যাঁ, নিচের দিকে নেমে করি। আচ্ছা, এটাকে আমি ব্ল্যাক পেন দিয়ে করি।
আচ্ছা, এই যে নিচের দিকে নেমে করি, এখন দেখেন লেনটা ঠিক থাকুক, লেন কিন্তু চেঞ্জ করতেছি না আমি একবারও। হ্যাঁ, তাহলে এটাকে আমি একটা কাজ করি, এখানে তো 1 2 3টা হয়েছিল, 4টা বানাই, 4টা আমরা বানাতে পারি। হ্যাঁ, কত 1 2 3 4, 4টা আমরা বানাতে পারি। ঠিক আছে, আচ্ছা 4টা কেন দেখেন, মানে একটা 4টা যে বানাইলাম, এখন এটা যে সর্বোচ্চ বিস্তর উপর দিকে যদি আন্দোলিত হয়, তাহলে এর এটা এর নিচেরটা কোন দিকে, নিচের দিকে আন্দোলিত হবে। দেখেন এগুলো কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ, তাই না? স্ট্যান্ডিং ওয়েভ তো ইচ্ছা মতো তৈরি হতে পারে না। এটা যদি সর্বনিম্ন নিচের দিকে থাকে, এর পরবর্তী ফেজে এটা কই থাকবে, এখানে থাকবে, এর পরবর্তী ফেজে এখানে থাকবে। এগুলো তো আগেই বলছি। দেখেন এটা যখন সর্বোচ্চ ফেজ এখানে থাকবে, সর্বোচ্চ অ্যামপ্লিটিউডে থাকবে, এর পরবর্তীতে এটা কই থাকবে, পার্টিকেলটা এখানে থাকবে, এর পরবর্তীতে পার্টিকেলটা এখানে থাকবে। এইসব পড়াশোনা আমরা করে ফেলছি। তার মানে দেখেন এখানে তৈরি হবে নোড 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 নোড। ঠিক আছে, কারণ এখন দুইটা নোডের মাঝখানে কি থাকতে হবে, অবশ্যই একটা কি থাকতে হবে, অ্যান্টিনোড। অ্যান্টিনোড থাকতে হবে, একটা থাকতে হবে, অ্যান্টিনোড থাকতে হবে, অ্যান্টিনোড অ্যান্টিনোড অ্যান্টিনোড, অবশ্যই অ্যান্টিনোড থাকতে হবে। তাহলে দেখেন এখানে এল সমান আমরা কত লিখতে পারি, এল সমান কত, এলটা হচ্ছে আমার টোটাল লেন্থ। এখানে দেখেন একটা নোড 4 ল্যাম্ডা, কত, 2 ল্যাম্ডা, ভেরি গুড, 2 ল্যাম্ডা, 4 ল্যাম্ডা ধরি। ল্যাম্ডা বাই 2 ভি। হ্যাঁ, তাহলে কিভাবে 2 ল্যাম্ডা, এই যে এখান থেকে শুরু করে পূর্ণাঙ্গ এক ল্যাম্ডা দেখেন, বা আমরা যেভাবে শিখছি, একটা নোড থেকে একটা নোডের দূরত্ব হচ্ছে ল্যাম্ডা বাই 2। তাহলে একটা ল্যাম্ডা বাই 2, দুটো ল্যাম্ডা বাই 2, তিনটা ল্যাম্ডা বাই 2, চারটা ল্যাম্ডা বাই 2, তার মানে ছোটটা হচ্ছে ল্যাম্ডা 2, 4 ল্যাম্ডা বাই 2। দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে 4 ল্যাম্ডা বাই 2, এটাকে আমরা লিখতে পারি 2 ল্যাম্ডা। ওকে, ভালো কথা। তার মানে আমার এই 4 সমান কত দাঁড়ায়, ভি বাই ল্যাম্ডা। ভি বাই ল্যাম্ডা, ভি বাই ল্যাম্ডা। তো এখন ভি বাই ল্যাম্ডা, ল্যাম্ডা মানে কত আমার এখানে দেখেন, এখানে ল্যাম্ডা হচ্ছে কত, এল বাই 2, তাই না? জি স্যার, এল বাই 2 স্যার। এল বাই 2, যে কোথাও ভুল করছি, কোথাও কি ভুল করেছি এখানে, কোথাও ভুল করি না আশা করি, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখানে ভি বাই 2, তো ভি বাই এখানে কত আসতেছে আমার, এখানে হবে এই ল্যাম্ডা মানে এল, উপরে 2টা চলে যাবে, তাহলে উপরে যে 2টা চলে যায় এটাকে আমরা লিখতে পারি 4 ভি বাই 12, তাই না? এটাকে চেঞ্জ করে লিখতে পারি। দ্যাট মিন্স আমি লিখতে পারি এখানে 4 ভি বাই 12 মানে f1। দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে আমার ফোর্থ হারমোনিক। এটা কি হারমোনিক আমার, ফোর্থ হারমোনিক। দ্যাট মিন্স আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার হইলাম যে যতই চেঞ্জ করি, দেখেন আমার f1 is to f2 মানে f3, এভাবে আপনি যতই আগান সামনের দিকে, ঠিক আছে, এগুলো আপনি অনুপাতটা কেমন পাবেন, 1:2 3 4 n পর্যন্ত, এইভাবে আপনি একটা অনুপাত পাবেন। এই হচ্ছে কি এই হচ্ছে ভাইব্রেশন একটা স্ট্রিং এ, গিটারের তার বলেন, সেতারের তার বলেন, যে কোনো তারে, ঠিক আছে, যে কোনো তারে ভাইব্রেশন তৈরি হওয়ার প্যাটার্নটা হচ্ছে এমন। প্রথমবার যে এই জন্য দেখেন গিটারে যে 4টা তার থাকে না, এগুলা মানে ওই যে 4টা তার থাকে না, এগুলো প্রত্যেকটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, যে টিউনিং করার পর, টিউনিংটা শিখবো না আমরা, টিউনিং কিভাবে করতে হয়, তো নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে আপনি যতই দেখেন চেঞ্জ করেন। এই কারণে দেখেন ওই যে গানগুলো আমরা যখন এক গিটার দিই, একই গিটারে একটা তার দিই, আপনি বিভিন্ন সুরের গান আপনারা কি করতে পারেন, প্লে করতে পারেন। কিভাবে? কারণ কি, ওই যে বলেন ফান্ডামেন্টাল টোন তো একটাই, তাই না? ফান্ডামেন্টাল একদম বেসিক যে টোন, এটা তো একটাই। এরপর এটাকে চেঞ্জ করে, হ্যাঁ, এটাকে চেঞ্জ করে আমরা কি করি, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাই। কিন্তু কাস্টমাইজ করলে কি হবে, আমরা কিন্তু প্রতিবার কি এই যে এই নির্দিষ্ট রেশিওতে, একটা নির্দিষ্ট রেশিওতে আমরা ভ্যালুগুলো পাই, এর বাইরে আমরা ভ্যালু পাওয়ার আমাদের সম্ভাবনাই নাই। বুঝতে গেল জিনিসটা? হ্যাঁ, রকিবুল হাসান বাপি, হ্যাঁ বলেন। হ্যালো, বাপি বলেন। লিমন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। তো
ওখানে আওয়াজটা কোথা থেকে আসছে যে হাত তুললো বাপ্পি, উনি তো কিছু বলছেন, আমি কি করব, প্রসিড করব? আমি দেখি স্যার, হ্যাঁ ও তো স্যার মাইক্রোফোন চালু স্যার। তুমি একটু জোরে কথা বলো। স্যার ওর মাইক্রোফোন তো চালু স্যার, রাকিবুল ইসলাম বাপ্পি স্যার। হ্যাঁ, তো এটা মাইক্রোফোনটা তো অফ করতে হবে। সেটাই স্যার, আমি একটু বলতেছি স্যার। আহ, আউট করে আচ্ছা দেন। মাইক্রোফোন বন্ধ কর, রাকিবুল ইসলাম বাপ্পি, রাকিবুল ইসলাম বাপ্পি। আমি ওকে ক্লাস থেকে বের করে দিয়েছি। হ্যাঁ, ওকে। দেখেন, আহ, আহ, এখন দেখেন আমরা এই যে এই আমরা আমাদের যে এতদিনের যে নলেজ, ধরেন এই যে ভাইব্রেশন স্ট্রিং শিখলাম, তারপরে ডেন্সার টু রেয়ার, রেয়ার টু ডেন্সার, স্ট্যান্ডিং ওয়েভ, এই প্রত্যেকটা কাজে লাগিয়ে আজকে আমরা আজকে এখন কিছু মজার জিনিস পড়বো। সেটা কি একটু দেখেন, সেটা হচ্ছে গিয়ে আমরা একটু ওই যে বাঁশি কি কখনো দেখেছেন, আমরা বাঁশি বাজিয়েছেন বা দেখেছেন কখনো? হ্যাঁ স্যার। বাঁশি হ্যাঁ, হ্যাঁ বার্ষি তো বাজাইছি স্যার। বাঁশি বাজিয়েছেন। হ্যাঁ, তাহলে তাহলে যে বাজিয়েছেন সে তো ভালো জানবেন কিভাবে জিনিসটা কাজ করে। আচ্ছা, তো এখন আমি যেটা করবো, অনেকটা ওই বাঁশি কিভাবে কাজ করে বা কিভাবে কোনটা থেকে কোনটা ভালো হয়, এই অভিজ্ঞতাটা আমরা একটু একটু দেখবো। তার আগে তার আগে আমরা একটা জিনিস একটু দেখিনি, মনে রাখেন রেজোনেন্স শব্দটা। রেজোনেন্স নাম শুনেছেন? রেজোনেন্স হ্যাঁ নাম শুনেছেন? রেজোনেন্স। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে আমি শব্দটার নাম শুনেছেন কিনা, তারপরে ওই যে বা এই যে এগুলো তো শুনেছেন জানি, তারপর আপনাদেরকে কেন জিজ্ঞেস করি, কেন কেন জিজ্ঞেস করি, বিকজ যেন আপনারা রেসপন্স করেন। একটা রেসপন্স করা এক জিনিস, আর হঠাৎ করে চিৎকার করে বলে ওঠা এক জিনিস। আমি যখন জিজ্ঞেস করবো আপনারা একটু রেসপন্স করবেন, কারণ কি না হলে তো জিনিসটা ইন্টারেক্টিভ ক্লাস হয় না, মনে হচ্ছে যে তাহলে তো খুবই মানডেন, খুবই স্টেরিওটাইপ, খুবই বোরিং ক্লাস হয়। এটা তো একদিক দিয়ে বলতেই থাকবো, ওদিক থেকে আপনারা আছেন না শুয়ে ঘুমাচ্ছেন, আমি কিভাবে বুঝবো? জি স্যার, জি স্যার, কমিউনিকেশনের একটা ধাপ হচ্ছে যে স্যার রেসপন্স বা ফিডব্যাক। হ্যাঁ, জি স্যার, কমিউনিকেশনের একটা ধাপ হচ্ছে ফিডব্যাক স্যার, অর্থাৎ দুইজনের সাথে কথা বলা, একজন হ্যাঁ, ফিডব্যাক দেবে। এখানে স্যার, তারপর দেখি কি খুব স্যার, সিলেক্টিভ। হ্যাঁ, বলেন স্যার, কি? রেজোনেন্স কনসেপ্টটা কি নতুন কোনো কনসেপ্ট না সায়েন্টিস্টদের কাছে? না না, মানে নতুন না, এটা হচ্ছে কি কোনো নতুন কনসেপ্ট না, এটা কোনো কিছুই না, এটা পুরাতন জিনিস, এটা 500 বছর আগের। দেখেন, জিনিসটা কি একটু খেয়াল করেন যে সাপোজ এখানে একটা, ধরেন একটা সবচেয়ে সোজা কি জিনিস নেব, একটা আপনি সাপোজ একটা পেন্ডুলাম, আরে বাবা এটা কি একটা কিছু একটা, এখানে ধরেন একটা রড, ঠিক আছে, এখানে ঝুলে রাখলেন, ঝুলেছেন আপনি, এখানে স্ক্রু দিয়ে বেঁধে বা স্ক্রু দিয়ে আটকে রাখছেন, এবং এটা কি করতে দুলতে পারে এই পাশে এই পাশে। তো আপনি কি করছেন, এটাকে এদিকে দুলাইছেন, একটু পর্যন্ত টেনে এটাকে একটু পর্যন্ত টেনে ছেড়ে দিয়েছেন, মনে করেন ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, এই যে একটু পর্যন্ত টেনে ছেড়ে দিয়েছেন, তাহলে এটা কি করবে, এদিকে দুলবে, এদিকে আসবে, আবার এদিকে আসবে, এদিকে আসবে, এভাবে দুলবে তো নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওই আরো একটা প্রবলেম হচ্ছে এই যে এই টাইমে একটু কনজেস্টেড থাকে, তো এই জন্য ওয়াইফাই প্রবলেম করে। এই জন্য আমার মনে হয় আপনারা রেসপন্স না করলে মনে হয় লাইনটা কেটে গেছে, বুঝছেন? একটু খেয়াল করেন। তো দেখেন এই যে এখানে যে দুলতেছে, এই পাশ থেকে এই পাশে যে দুলতেছে, এটাকে এই যে দোলাটা কিসের উপর নির্ভর করে? একটা নির্ভর করে হচ্ছে কি এই যে রডটা বা যে আমি এই যে লোহার যে টুকরাটা বা অথবা স্টিল বা যে জিনিসটাই হোক, এটার ম্যাস কত, তাই না? তারপর এখানে কিভাবে বেঁধেছি, এই কয়েকটা জিনিস, এটার কিছু জিনিসের উপরে নির্ভর করে। যেমন যদি ভরটা যদি খুব বেশি, মনে করেন 1 কেজি ওজনে একটা রড নিলাম আর 50 কেজি ওজন রড নিলাম, নিশ্চয়ই একই, আমি যদি ফোর্স দুটাতে একই পরিমাণে অ্যাপ্লাই করি, মানে ফোর্স অ্যাপ্লাই করতে বলতে আমি এখানে টেনে ছেড়ে দিলাম, 50 কেজিটা যে মানে ফ্রিকোয়েন্সিটা দুলবে আর 1 কেজি যে দুলবে, এটা নিশ্চয়ই চেঞ্জ হবে না? জি স্যার, অবশ্যই স্যার। অবশ্যই চেঞ্জ হবে, জি তাই তো? আচ্ছা, তার মানে এটা জি স্যার। তারপরও হ্যাঁ, 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 বলেন। স্যার 1 কেজিটা জোরে আস্তে ঝুলবে, আর হচ্ছে যেটা হালকা সেটা একটু বেশি জোরে ঝুলবে বা বেশিক্ষণ থাকবে স্যার, ডিউরেশনটা স্যার। আচ্ছা, এখন দেখেন, এখন এই যে দুলবে, হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি, এটা নিজে নিজে যে দোলাটা, এটাকে আমরা বলতেছি এই যে স্প্রিংটার, সরি এটার নাম কি দিয়েছিলাম, এই যে রডটার, এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, বুঝতেছেন? এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটাকে বলি আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ভালো কথা। এখন এটাতে একভাবে দুলতেছে, ঠিক আছে, আবার
এমনও হইতে পারে যে কি জানি বলবো এটাকে, এমনও হইতে পারে যে এই যে জিনিসটা তুলতেছে, মনে করেন 1 কেজি ওজনের রডটা অথবা 1 কেজি ওজনের যে সাথে কোনো এই অবজেক্টটা, এটা আমরা কি করতে পারি, নিজের হাত দিয়ে, দেখেন নিজের হাত দিয়ে ধরছি, ধরে, আচ্ছা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা সাপোজ ধরেন এটা 20, হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা 20 হার্টজ সাপোজ ধরতেছি আমরা। আচ্ছা এখন আমরা কি করতেছি, এই যে এটাকে হাত দিয়ে ধরে এখানে আনলাম, এনে না ছেড়ে আমি নিজে এইভাবে ধরতে পারি না, হাত দিয়ে ধরে এটাকে পারবো? দেখেন আমার কলমটার মতো করে, মাউসটার মতো জি করে স্যার, ধরে পারি না নিজে ইচ্ছা মতো। জি স্যার, আচ্ছা এই যে দোলাতে পারি, এটা তো নিশ্চয়ই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি না, তাই না? এটা কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি? এটা তো না আমার স্যার, আমার না, এটা তো আমার উপর ডিপেন্ড করছে। আর্টিফিশিয়াল, জি স্যার, একটা হ্যাঁ, আর্টিফিশিয়াল একটা ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি ফোর্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটাকে আমরা বলি ফোর্স ফ্রিকোয়েন্সি। এখন দেখেন দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে এই ফোর্স ফ্রিকোয়েন্সি, এটা তো আমার ইচ্ছা মতো ধরলাম, সেটা হচ্ছে কি 50 হার্টজ। এটা কি হার্টজ? 50 হার্টজ, ঠিক আছে? এখন কোন সময় যদি দেখেন এই 50 হার্টজ আর দেখেন ফোর্স ফ্রিকোয়েন্সি আর এটার নাম জানি কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দুটার মাঝখানে কিন্তু অনেক ডিফারেন্স, কত 30 হার্টজের ডিফারেন্স, হ্যাঁ? তো এই ডিফারেন্সটা তো অনেক বেশি। কিন্তু যদি অনেক সময় এমন হয় যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এখানে কিছু ব্যাপার আছে বুঝছেন, ড্যাম্পিং, আন্ডার ড্যাম্পিং, এগুলা ক্রিটিক্যাল টার্মে আমি না গেলাম, আমি শুধু জাস্ট সিম্পল একটা জিনিস বোঝাই আর কি, কারণ আমাদের একটু লাগবে তো তাই। দেখেন এখানে এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর যে ফোর্স ফ্রিকোয়েন্সি আছে না, এটাও যদি সাপোজ মনে করেন 20 হার্টজ বা 19 হার্টজ অথবা 20 অথবা 21 এমন হয়, যে এই রেঞ্জে হয়, তাহলে দেখেন ফোর্স ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কেমন একই রকম হইলো না, অনেকটা একই রকম হইলো না, ম্যাচ করছে না? জি স্যার, অনেকটাই কাছাকাছি স্যার। যদি কোনো সময় দেখেন যে এই ফোর্স ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটার ভ্যালুটা কাছাকাছি বা একই রকম, তখন আপনারা একটা ওই যে এই যে যে জিনিসটা তুলতেছে না, ওটা দেখবেন একটা অ্যাম্পলিটিউডটা বেড়ে যাবে, হঠাৎ করে দেখবেন বেড়ে যাবে, এটা অ্যাম্পলিটিউডটা কি হবে, বেড়ে যাবে, হ্যাঁ? বেড়ে গিয়ে কত হবে, বেড়ে গিয়ে সাধারণত আমরা বলি ইনফিনিটি হয় না, নিচে সাপোজ ধরেন যে অ্যাম্পলিটিউডটা ইজ ইকুয়াল টু সামথিং, এখানে একটা টার্ম থাকে সামথিং টার্ম বলি, এটাকে আমরা টার্ম বলি, হুম? বেড়ে যায় বলতে মনে করেন একটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ফোর্স ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে গিয়ে ধরেন ফোর্স ফ্রিকোয়েন্সি, ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এফএন প্লাস সামথিং, এরা মনে করেন সামথিং এখানে আছে, খেয়াল করতেছে জিনিসটা, এটা হচ্ছে কি ইকুয়েশনটা, আমি আপনাকে লিখতেছি না, শুধু বুঝাই। দেখেন অ্যামপ্লিটিউডটা সমান সামথিং, এটা টার্ম আছে নিচে, ন্যাচারাল ড্রাইভিং ফ্রিকোয়েন্সি মানে ড্রাইভিং ফোর্স, যে ফোর্সটা আমরা দিচ্ছি, এই জন্য এফডি লিখেছি আর কি, যেটাকে আমরা ফোর্স ফ্রিকোয়েন্সি বলতেছি, এফডি মাইনাস এফএন এর পার্থক্য যদি সমান হয়, তাহলে এই টার্মটা কত হবে, 0 হবে না? এই দুটো, এটাও যদি 20 হয়, এটা যদি 20 হয়, দুটো পার্থক্য কত হবে, 20, 0। স্যার, দেখেন যদি এই টার্মটা যদি না থাকে, তাহলে কত হবে, সামথিং বাই 0 মানে কত, স্যার ইনফিনিটি স্যার। ইনফিনিটি। দেখেন সাথে একটা টার্ম থাকে বুঝছেন, এই জন্য কি হয় না, ইনফিনিটি হয় না। কিন্তু দেখেন এই যে টার্মটা থাকে না, এই টার্মটার মান খুব ছোট থাকে, সাপোজ এটা হচ্ছে কি 100, হ্যাঁ? আর এটা 0 প্লাস 0.1 পাইলেন, 0 প্লাস যদি 0.1 পান, হ্যাঁ, তাহলে আপনার যে ফ্রিকোয়েন্সিটা, সরি যে অ্যামপ্লিটিউড, এটা মানটা কেমন হবে, খুব বেশি হবে না? 100 দিয়ে 0.1 কে ভাগ দিলে কি মানে বেশি বড় মান আসবে না? জি স্যার। স্যার আচ্ছা এটাই বলতেছি আমি, এই ঘটনাটা কখন ঘটবে, যখন এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর যে ফোর্স ফ্রিকোয়েন্সি, দুইটার মানের পার্থক্যটা খুব বেশি হবে না, তখন যে আপনার যে সিস্টেম, মানে আপনি যে অবজেক্টটাকে দুলাইতেছেন, তার কি হবে, তার অ্যামপ্লিটিউডটা হঠাৎ করে বেড়ে যাবে, এটাকে আমরা বলবো রেজোনেন্স। এই ঘটনাটাকে আমরা কি বলবো, রেজোনেন্স, ঠিক আছে? এই ঘটনাটাকে আমরা কি বলবো, রেজোনেন্স বলবো। এই রেজোনেন্সের উদাহরণ আমাদের বাস্তব জীবনে আমরা অনেক পাই। এই শুধু শব্দটি তো মনে রাখেন, রেজোনেন্সটা কি, রেজোনেন্সটা হচ্ছে ফোর্স ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে ন্যাচারালি একটা অবজেক্ট বা কোনো বস্তু ন্যাচারালি তার নিজস্বতা থেকে যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করে, আর ফোর্সটা হচ্ছে আমরা মানে আর্টিফিশিয়ালি যে জিনিসটা জেনারেট করি, সেটা হচ্ছে এই দুটো যখন ম্যাচ করে, তখন আমরা একটা জোরে শব্দ শুনতে পাবো,
সেটাকে আমরা বলবো রেজোনেন্স করতেছে। ঠিক আছে, আসুন আমরা এখন আমাদের মূল টপিকে যাই। মূল টপিকটা কি? মূল টপিকটা হচ্ছে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েবজিন। কি নাম ভুলে গেছি, ওয়েবজিন অর্গান পাইপ। নাম শুনছেন কোনো সময়? না স্যার, আমি শুনিনি স্যার। না স্যার। সমস্যা নাই। আচ্ছা, সবাইটাকে আমরা বলি ওয়েভস ইন, এটাকে আমরা বলবো ওয়েভস ইন এয়ার কলামস। সিও কলাম বানাইতে LUMNS, এয়ার কলামস। হ্যাঁ, ওয়েভস ইন এয়ার কলামস। এই ওয়েভস ইন এয়ার কলামসটাকে বুঝতে আমাদের প্রিভিয়াস নলেজ গুলো লাগবে। তো আমরা একটু তাহলে দেখি ওয়েভস ইন এয়ার কলাম হচ্ছে কি, মানে এই যে কলাম গুলো কয় ধরনের থাকতে পারে? সাধারণত আমরা দুই ধরনের এয়ার কলাম পাই। একটা হচ্ছে গিয়ে ক্লোজড, আরটা হচ্ছে গিয়ে কত, একটাকে বলবো আমরা ক্লোজড, আরটাকে বলি মানে ক্লোজ কলাম, আরটাকে বলি আমরা ওপেন। ক্লোজটা কি আর ওপেনটা কি দেখেন, খেয়াল করেন একটু। ক্লোজটা হচ্ছে যার এক প্রান্ত খোলা। জিনিসটা অদ্ভুত না? ক্লোজ কিন্তু তার এক প্রান্ত খোলা। যেমন ধরেন এক প্রান্ত খোলা, তার মানে এই ক্লোজটাকে বলে ওপেন ইন ক্লোজ ইন ওয়ান এন্ড, ক্লোজড ইন ওয়ান এন্ড। ঠিক আছে, আরেকটা হচ্ছে ওপেন ইন টু এন্ড, মানে যার একটা প্রান্ত খোলা একটা প্রান্ত বন্ধ, ওটাকে আমরা বলবো ক্লোজ কলাম বা ক্লোজড পাইপ। এটা পাইপ কখনো দেখছেন না? পাইপ নেন, একটা পাইপ নেন, এরকম একটা পাইপ নেন। ঠিক আছে, এরকম একটা পাইপ নিলেন। ঠিক আছে, এটা পাইপ নিলেন, এই পাইপের এক প্রান্ত বন্ধ এক প্রান্ত খোলা, এটা তখন এটাকে আমরা বলবো ক্লোজ পাইপ। খেয়াল করছেন জিনিসটাকে? এক প্রান্ত খোলা এক প্রান্ত বন্ধ তাকে আমরা বলবো ক্লোজ পাইপ। আর যদি দুই প্রান্তই খোলা থাকে, এটাকে আমরা কি বলবো? ওপেন পাইপ। এটাকে আমরা বলবো কি? ওপেন। আর এটাকে বলবো ক্লোজ। এটাকে আমরা নাম দিয়েছি আমাদের মতো করে। ঠিক আছে, একটাকে বলবো ক্লোজ, একটাকে বলবো ওপেন। আচ্ছা, এটা দেখেন, আপনারা ওই যে বাঁশি দেখেছেন না? বাঁশি, হ্যাঁ, দেখেন আপনারা মনে করেন এই যে একটা দিকে আমরা ফু দিই, বাঁশির একটা দিকে আমরা কি দিই? এদিকে আমরা ফু দিই, তাই না? একটা দিকে ফু দিই, ফু দিলাম, মুখ দিয়ে ফু দিলাম, আর একটা দিকে খোলা থাকলো। তাহলে দেখেন এটা কি ধরনের, ইয়া তৈরি হইলো? ক্লোজ না এটা? একটা দিক খোলা, একটা দিকে মুখ দিয়ে ফু দিচ্ছে, তাহলে এটা বন্ধ হয়ে গেল আমাদের মুখের কারণে। জি স্যার। আপনারা কি আমার কথা কিছু শুনতেছেন অ্যাকচুয়ালি? স্যার জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, সমস্যা নেই স্যার। তাহলে কি হইলো? এই জিনিসটা কি তৈরি হইলো? আমাদের ক্লোজ পাইপ হলো স্যার। ক্লোজ পাইপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, বা ক্লোজ, এটাকে বলবো আমরা অর্গান পাইপ। ওই যে বিয়োগল বাজায় না অনেকটা এই ধরনের আর কি, যে সীমান্তে বিয়োগল বাজায় না? আচ্ছা, বিয়োগের উদাহরণ দরকার নাই। আবার এখানে দেখেন এই যে আবার এক ধরনের বাঁশি আছে যে দুই পাশেই খোলা। দুই পাশে খোলা হইলে তাহলে এটা বাজাবো কেন, তাই না? দুই পাশেই খোলা। আচ্ছা লেমন, এটা এই বাঁশিটা কে বাজাতো বলো তো? স্যার ওই যে আমাদের ধর্মীয় একজন আছে স্যার, হ্যাঁ, তোমাকে এই জন্য জিজ্ঞেস কৃষ্ণ স্যার। শ্রীকৃষ্ণ দায়, তাই না? শ্রীকৃষ্ণ এই বাঁশি বা দুই পাশেই খোলা, তাহলে উনি কিভাবে বাজাইতো? উনি বাজাইতো হচ্ছে কি, এটা এই যে এখানে একটা চিত্র থাকতো ক্লোজ না? করে দিত স্যার, আঙ্গুল দিয়ে ক্লোজ করা হইতো স্যার, বিভিন্ন পয়েন্ট ক্লোজ করতে। এই দেখো এখানে একটা পরে ক্লোজ, এখানে একটা ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে সে কি ফু দিবে, উনি ফু দিত, তাহলে এই পাশেও খোলা এই পাশেও খোলা, এটাকে আমরা বলবো ক্লোজড, সরি ওপেন। আর এটাকে বলবো আমরা ক্লোজ। তাহলে বোঝা গেল, তাই না? এইভাবে আমরা কি তৈরি করতে পারি? ক্লোজ পাইপ আর ওপেন পাইপ আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, ভালো কথা। এখন আসেন আমরা মূল পড়াশোনায় যাই। এখন দেখেন এই যে এখানে এক প্রান্ত খোলা আর এক প্রান্ত বন্ধ। এই যে ক্লোজ পাইপের ক্ষেত্রে আসেন, এক প্রান্ত বন্ধ এক প্রান্ত খোলা। এই যে ভিতরে যে মিডিয়ামটা, এটা কি মিডিয়াম? এয়ার না? এয়ার মিডিয়াম হ্যাঁ, এটা এয়ার মিডিয়াম। আর এই যে বাইরে, ঠিক আছে, বাইরে যে এখানে যে বাইরে, এটা কি মিডিয়াম? ওটাও তো স্যার এয়ার মিডিয়াম। তাহলে আপনারা আমাকে বলেন
আমি আমি জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে এটাও এয়ার মিডিয়াম, এটাও এয়ার মিডিয়াম। আমি চাচ্ছি আমার টার্গেট হচ্ছে ভেতরে, যে এই যে বাসটার ভেতরে এক মুখ খোলা, জি স্যার। এই বাসটার ভিতরে আমরা চাচ্ছি যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করতে। এটা কিভাবে তৈরি করব? অথবা আমি স্যার জানতে চাচ্ছি এখানে তৈরি হয়, অথবা আমি জানতে চাচ্ছি এখানে তৈরি হয়, তাহলে আপনারা বলেন যে যুক্তি দেখান যে কিভাবে তৈরি হয়। স্যার আমরা বাসি যেখানে ওপেন যে পজিশনটা আছে সেখানে জোরে যদি কথা বলি, সেটা তো আবার ব্যাক করার কথা যদি ক্লোজ থাকে, তাই না? না, আর আমি ওপেনটা জানা তো আপনাকে এই যে দেখেন, স্যার আমরা স্যার মানে আমাদের যে মুখ দিয়ে ফু দেই স্যার, এটার একটা ফ্রিকোয়েন্সি তৈরি করা লাগবে স্যার। শুনেন আমার প্রশ্নটা আপনারা সবাই একটু বুঝেন যে এখানে আমরা মুখ দিয়ে ফু দিয়েছি, এটা কি হইলো? এই মুখ দিয়ে ফু দেওয়ার কারণে এই প্রান্তটা কি হইলো? বন্ধ হয়ে গেছে, তাই না? এই প্রান্তটা ছিল খোলা স্যার। আছে। জি স্যার। এখন আমি বলতেছি এই যে মুখ দিয়ে যে ফু দিচ্ছি, এই যে বাতাসটা যাচ্ছে, হ্যাঁ, এখানেও বাতাস, এখানেও বাতাস, ঠিক আছে? তো এই যে দুইটা আমি বলতে চাচ্ছি এখানে এই যে ভেতরে, এই যে এখান থেকে পর্যন্ত যে বাসাটার ভেতরে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি, কিভাবে তৈরি হয়? ফ্রিকোয়েন্সি বলেন, যায় দিয়ে আমরা বোঝান। শুনেন আপনাদেরকে কিন্তু আমি বড় বড় ইকুয়েশন সলভ করতেছি না, কারণ আপনারা সিএসসি স্টুডেন্ট, আপনাদেরকে বেসিক ক্লিয়ার করতেছি, এবং প্রশ্নগুলা আপনাদের কোশ্চেন গুলো এমনই আসবে, খুব ছোট ছোট প্রশ্ন, বেসিকের প্রশ্ন থাকবে, যেন আপনারা ফিজিক্সের ওই প্যারাটা আপনারা না দিয়ে বড় বড় ইকুয়েশন মুখস্থ করলেন, এগুলো আমার দরকার নেই। আপনারা হচ্ছে ফিজিক্স একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা মনে হয় আজকে 8-9 নাম্বার ক্লাস, 8 নাম্বার আমার ইন্টেনশনটা ভালো মতো আপনারা ট্রাই মানে বুঝতে পারতেছেন। এখন পর্যন্ত আপনাদের কোনো বড় কোনো আমি সলভ করে না, কারণ এটা পুরোটা ইউজলেস। সবচেয়ে বরঞ্চ ছোট ছোট জিনিস ভালো করে ডেপথে ঢুকেন, বোঝার চেষ্টা করেন। এখানেও বাতাস, এখানেও আমি বলতে চাচ্ছি ভেতরে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়, আমি বলতে চাচ্ছি কিভাবে তৈরি হয়। স্যার বাহিরের বাতাস যে এয়ার মলিকুল আছে, ভিতরে যে মলিকুল আছে ওটার সাথে কলিশন হয় হয়তোবা, আর কলিশন হয়ে যে ভিতরের যে ওখানে কলিশন হয়ে আবার রিফ্লেক্ট ব্যাক করে সেম একটা ফ্রিকোয়েন্সি অথবা ওয়েভলেন্থ তৈরি করে। তারপর আমরা পাই আমাদের স্ট্যান্ডিং ওয়েভ খুব সম্ভবত। আচ্ছা, কিছুটা হয়েছে। সজীব দাস বলেন তো আপনি। স্যার জি আমিও স্যার, স্যার স্যার এটা এয়ার যে ইটা আছে, পাইপটা আছে, পাইপের উপর এই উপর ভিতরে যে সারফেস গুলো আছে, এই সারফেসে বাড়ি খায় আর কি স্যার। ওগুলো আমাদের যে ওয়েবটা আছে এটা বাড়ি খায়, উপরে নিচে বাড়ি খাইতে খাইতে আবার এটা ওই পাশ দিয়ে চলে যায় আর কি। হ্যাঁ, তো এটা স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে তৈরি হবে, মানে স্টেশনের ওয়েভটা কিভাবে তৈরি হয়? বাড়ি তো খাইলাম, বাড়ি এখন বাড়ি মানে বাড়ি মারলেই কি হয়ে যাবে শুধু সব? কি এটা কি আর তো বাড়ি মারলেই হয় না রে ভাই? সবকিছু সবকিছু কি মারামারি করলেই কি সবকিছু সমাধান হয় অ্যাকচুয়ালি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। হাউ আচ্ছা, আর কেউ কি অ্যান্সার দিতে পারবেন? আচ্ছা, এখানে স্যার ভিতরের আর বাইরের ঘনত্ব তারতম্যের জন্য মনে হয়। আমি এত কথা বুঝি নাই। পাইপের ভিতরের আর বাইরের ঘনত্বের তারতম্যের জন্য। এটা একটা অ্যান্সার হইতে পারে, কিন্তু কি হবে সেটা একটু বোঝান আমাকে। এটা একটা অ্যান্সার, আপনার হ্যাঁ কাছাকাছি গেছে। স্যার রেজোনেন্স কি কোনোভাবে কাজ করে এখানে? রেজোনেন্স তো অবশ্যই কাজ করে, এজন্যই তো আমি শিখাই নিছি। রেজোনেন্সটা তো অবশ্যই কাজ করবে। তো রেজোনেন্স তো অবশ্যই কাজ করবে, সেটা বলতে হবে সেটা কিভাবে, বা আপনারা প্রথম থেকে একটু রিকল করার ট্রাই করেন যে কিভাবে স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে তৈরি হয়, স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হইতে হইলে কি শর্ত লাগে, এগুলা বলতে হবে না? স্যার বলে আপনি কি বলছেন? স্যার আমি হ্যাঁ হ্যাঁ, কি আপনার নাম স্যার কি? জি স্যার স্যার আমি বলছিলাম যে রেজোনেন্স হ্যাঁ, এখানে আপনার রেজোনেন্স নামটা বলেন, বুঝতে পেরেছি আমি, বুঝতেছি তো। মহসিনা রুবেদ খান। হ্যাঁ, আর তো কেউ কথা বলে না, কেউ পারবেন না, না? আচ্ছা ঠিক আছে। আমার ধারণাটা ছিল রেজোনেন্স থেকে আমি যতটুকু মিলাতে পারছি যে আপনি বলেছেন যে স্বাভাবিক একটা ন্যাচারাল যে ফোর্স সেটা এখানে এয়ার মলিকুলে কাজ করছে, আর আমি এখানে ফোর্সড একটা মানে ফু দেওয়ার মাধ্যমে আমি একটা ফোর্সড ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছি, আর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকতে পারে। এই দুটো কাজ আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এটা এখন আমি আর আপনাদেরকে ঝামেলা না করে আমি বলি,
আর হচ্ছে গিয়ে উম, তারপর আমি ব্যাখ্যা করি, এরপর আপনারা আশা করি ইজিলি বুঝতে পারবেন। দেখেন, খেয়াল করেন, আমরা পড়েছিলাম না যে বাতাস বা কি জানি বলছিলাম, এটা বাতাস টাতাস না তো জানি এটার নাম, হ্যাঁ ওই যে রেরার টু ডেন্সার, তাই না? রেরার টু ডেন্সার শব্দগুলো মনে আছে? রেরার টু ডেন্সার, একটা বলছিলাম ডেন্সার টু রেডার, এগুলো তো মনে আছে না? ডেন্সার টু জি রেডার। স্যার। জি স্যার। এগুলো আমার কিন্তু ভাই অবজেক্টিভ মানে উদ্দেশ্য ছিল, পারপাস ছিল, এগুলো কেন করেছি বুঝছেন? এখন দেখেন, রেডার থেকে যখন ডেন্সারে যায় তখন আমার, হ্যাঁ, ঘটনাটা কি ঘটে? রেডার থেকে যখন ডেন্সারে যায়, মনে আছে কিনা? রেডার থেকে ডেন্সারে যখন যায় তখন আমার এই যে ওয়েবটা, বড় বড় ওয়েবলেন্থ গুলা রেডার থেকে ডেন্সারে যখন যায় তখন সে কি করে? রিফ্লেক্ট ব্যাক করে, রিফ্লেক্ট করে না? আচ্ছা, আবার কি হয়? তার ওয়েবলেন্থটা একটু ছোট হয়ে যায়, তাই না? এটা আমরা কোথায় দেখছি? রেডার টু ডেন্সার। আর ডেন্সার থেকে রেডারে কি হয়? ডেন্সার থেকে রেডারে কি হয়? ডেন্সার থেকে রেডারে হচ্ছে গিয়ে একদম সে যায় 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 যায়, সামনে একটা ছোট যখন দেখে, ছোট পার্টিকেল যখন দেখে তখন কি হয়? তার অ্যামপ্লিটিউডটা বেড়ে যায়, এইভাবে বেড়ে যায়। আর কিছুটা অংশ যেহেতু মোমেন্টাম কনজার্ভ করতে হয়, মানে মোমেন্টামের যদি আদান প্রদান হয়, মানে ভরবেগে আদান প্রদান যেহেতু হয়, সেজন্য কিছুটা হলেও রিফ্লেক্ট করে। এখন খেয়াল করেন এই যে এখন আমার স্টেশনারি ওয়েব তৈরি হইতে হইলে আমার কি লাগবে রে ভাই? আমার তো আপনাদেরকে বলছি, স্টেশনারি ওয়েব তৈরি হইতে হইলে আমার কিন্তু দুইটা ট্রাভেলিং হুইল লাগবেই। তো একটা ট্রাভেলিং ওয়েব ভালো কথা, আমি এখানে ফুল দিচ্ছি, একটা ওয়েব এদিকে ট্রাভেল করতেছে, এটা ভালো কথা, আমি বুঝলাম, ঠিক আছে। তো তো আমার কথা হচ্ছে গিয়ে, একটা ট্রাভেলিং ওয়েব তো এই পাশ থেকে এদিকে আসতে হবে না? এই পাশ থেকেও তো আসতে হবে নাকি? হ্যাঁ, জি স্যার। তো ভালো কথা, না আসতে তো হবে না, তাই না? তো ভালো কথা, এখানে আসতে তো হবে, কিন্তু এখানে একটা কনসেপ্ট সাথে তো মিলে না। তো দেখেন, এটাও বাতাস এটাও বাতাস, তো মিডিয়াম তো একই হলো, তাই না? তাহলে মিডিয়াম যদি একই হইলো, তাহলে কিভাবে মানে এই আমি যে বলবো এই একটা ওয়েভ এখান থেকে রিফ্লেক্ট, যে ওয়েবটা আমরা পাঠাইছি সেই ওয়েবটা রিফ্লেক্ট করে আসবে। হুম, কারণ আপনাদেরকে বলছি যে ওয়েবটা পাঠাবো সেই ওয়েবটা রিফ্লেক্ট করে আসতে হবে, কারণ কারণ দুইটা একই ফ্রিকোয়েন্সি, দুইটা ওয়েভেরই সেম ফ্রিকোয়েন্সি, সেম ওয়েভলেন্থ তৈরি করা কোনো পক্ষেই সম্ভব না। এই জন্য আমরা কি করি, একটা ওয়েভ পাঠাই, তাকে সেই যেন রিফ্লেক্ট করে আমাদের দিকে আসে, এসে সুপার ইম্পোজ করে এবং স্টেশন ওয়েভ তৈরি করে, সেই ব্যবস্থা আমাদের করতে হয়। কিন্তু এখানে দেখেন, একটা ফু দিয়ে আমরা একটা ওয়েভ পাঠাইছি, ভালো কথা, বাসের ভেতর দিয়ে, কিন্তু ভেতরেও বাতাস বাইরেও বাতাস, দুইটা মিডিয়াম তো একই হলো, তাহলে তো এখানে রেডার টু ডেন্সারও না, ডেন্সার টু রেডারও না, তাহলে এটা কি ঘটবে? এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো? স্যার এখানে পাইপের নিজস্ব কম্পাঙ্ক আর বাতাসের কম্পাঙ্ক। আচ্ছা, কিছুটা হ্যাঁ, যদিও আমি জানি না ঠিক মতো বুঝে বলছেন কিনা, তারপরে অ্যাপ্রিসিয়েট করি, কারণ দেখেন এখানে, হ্যাঁ আপনি যেটা বলছেন, এটাকে দেখেন, এটা তো নেচারে ঘটে, তাই না? এটাকে আমরা কি করি ফিজিক্সে, আমরা এগুলাকে, বা আমরা নেচার, আমাদের কাজ করে জগৎটাকে ব্যাখ্যা করা, আসলে জগৎটা কিভাবে, এই ইউনিভার্সটা, পৃথিবীটা কিভাবে গভর্ন হয়, এই জিনিসটা ব্যাখ্যা করা। কোনো কিছু দেখেন, আপনি আমি যদি না থাকি তাহলে গোলাপ ফুল কিন্তু গোলাপ ফুলই থাকবে, চেঞ্জ হবে না, তাই না? মানে পৃথিবীতে বা ইউনিভার্সে যে জিনিসটা আমাদের অস্তিত্ব না থাকলেও সেই জিনিসটা কিন্তু থাকবেই। তো আমরা আসার পর কি করেছি সেটাকে আমরা ব্যাখ্যা করার ট্রাই করতেছি। আমার কথা ক্লিয়ার হয়েছে না আপনারা? দেখেন, এই যে বাতাসটা, ভেতরে যে বাতাসটা আছে, হুম, এই বাতাসটা আর বাইরে বাতাসের মধ্যে একটা পার্থক্য আছে, যে ডেনসিটির কথা বলছিলেন না? দেখেন, এই বাতাসটা ইচ্ছা মতো কিন্তু যেখান দিকে ভাইব্রেট করতে পারে, কিন্তু এই বাতাসটা কি পারে? ভেতরেরটা এখানে একটা লিমিট আর একটা কনফাইনমেন্ট আছে না ভিতরে? জি স্যার, কম্প্রেস হয় স্যার, বাতাসটা হ্যাঁ, কম্প্রেস এর জন্য এই বাতাসটাকে আমরা বলি, এটাকে, এই মিডিয়ামটাকে আমরা বলি বাউন্ড মিডিয়াম। এটাকে আমরা বলি কি? বাউন্ড মিডিয়াম। আর এই যে বাইরের বাতাসটাকে আমরা বলি ফ্রি মিডিয়াম। দেখেন, তাহলে এর সাথে মিলান তো, বাউন্ড মিডিয়ামটা কি রিজিড নাকি ফ্রি মিডিয়াম? না রিজিড, মানে ডেন্সার কোনটা, বা ভেতরেরটা না বাইরেরটা? রিজিড কোনটা? বাউন্ড মানে মিডিয়াম। বাউন্ড মিডিয়ামটা রিজিড, তাহলে মিললো না? দেখেন, তাহলে বাউন্ড মিডিয়ামটা যদি রিজিড হয়, তাহলে বাউন্ড মিডিয়ামটা যদি এখন রিজিড হয়, দেখেন এই বাতাসটা, এবার একটু মিলান, এই যে ভিতরটা, মানে পাইপের ভিতরটা, মানে বাঁশের ভিতরটা হচ্ছে বাউন্ড, মানে রিজিডটা ছোট থাকে, আস্তে আস্তে যখন সামনে কি পায়, এটা হালকা মিডিয়াম মানে ফ্রি মিডিয়াম পায়, তখন তার কি হয়, এমনি বেড়ে যায় না? জি স্যার। বেড়ে যায়। আচ্ছা, জি স্যার। বেড়ে কেন যায় এটা সিস্টেমটা হচ্ছে একটা, তো বুঝতেই পারতেছেন যে বেড়ে যায়। এখন বুঝতেছি যে আমরা বাউন্ড মানে রিজিড থেকে যখন রেডার থেকে যখন ডেন্সারে যাবে, তার মানে অ্যামপ্লিটিউড যখন বেড়ে যাবে,
তখন দেখেন বাঁশিটা একটা ছোট্ট ফু দিলে আমরা কি জোরে একটা সাউন্ড শুনি, তাই না? এটা একটা ব্যাখ্যা গেল। জি স্যার, এটা অনেকটা স্যার ব্লাস্টের মতো স্যার, মানে ভিতরে ভিতরে যখন থাকে ওটা কম্প্রেস থাকে, আর বাইরে বের হয়ে একটা অনেকটা স্যার ওটা ফ্রি মিডিয়ামে চলে যায় এবং স্যার ব্লাস্ট করে অনেকটা এরকম মনে ব্লাস্ট হচ্ছে। করে তো বুঝলাম, কিন্তু আপনাকে আমি এই ব্যাখ্যাটা একটা তো ব্যাখ্যা দিলাম, তাই না? হ্যাঁ, ব্লাস্ট হবে যে এটা জি, স্যার। হবে যে যে কিছু জানে না সে বলবে যে ব্লাস্ট হয়েছে, কিন্তু ব্লাস্টের রিজনটা তো বললাম যে এখানে দেখেন মিডিয়াম চেঞ্জ হয়, এবং মিডিয়াম চেঞ্জ হলে আমরা দেখছি যে অ্যামপ্লিটিউডটা বেড়ে যায়, ভালো কথা, এটা তো একটা গেল। এখানে দেখেন এমন আমরা এটাও জানি যে একটা 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 ওয়েভ যখন সামনে যাচ্ছে সে তার অ্যামপ্লিটিউডটা বাড়বে, ঠিক আছে, এবং এটাও জানি আমরা কিছু ওয়েভ রিফ্লেক্ট করবে, তাই না? দেখেন এই যে এখানে দেখলাম না, এখানে দেখেন অ্যামপ্লিটিউডটা বাড়বে, মানে টেন্সার থেকে রেডার যখন যায় অ্যামপ্লিটিউড বাড়বে, এবং এটাও সত্যি কিছু রিফ্লেক্ট করবে। এই যে কিছু ওয়েভ যে রিফ্লেক্ট করবে, এই ওয়েভটা কি করবে আমাদের যে এই যে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা গেল সেই ফ্রিকোয়েন্সিটা সে কি করবে, ব্যাক করবে, তাই না? কারণ ফ্রিকোয়েন্সিটা কে তৈরি করেছিল? আমরা তৈরি করেছিলাম, তাই না? আমরা ফু দিয়ে এই ফ্রিকোয়েন্সিটা মানে ওয়েভটা তো জেনারেট করেছিলাম আমরা, ঠিক আছে? এই ওয়েভটা কে জেনারেট করেছে? আমরা জেনারেট করছিলাম। এই যে এই আমরা ওয়েভটা পেছন দিকে যাচ্ছে, ঠিক সেম ওয়েভটা পেছন দিকে ব্যাক করতেছে, আর একটা রিফ্লেক্টেড ওয়েভ পেয়ে গেছি আমরা। তো একটা ওয়েভ, একটা ট্রাভেলিং ওয়েভ সামনে দিকে যাচ্ছে, ওই ট্রাভেলিং ওয়েভটাই রিফ্লেক্ট করে পেছন দিকে আসতেছে। তাহলে দুইটা ট্রাভেলিং ওয়েভ যখন একে অপরের উপর সুপার ইম্পোজ করবে, তাহলে আমরা ভেতরে কি পাবো তখন? স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভ পাবো। খুব সিম্পল। এবার ক্লিয়ার হয়েছেন কিভাবে স্ট্যান্ডিং ওয়েভ পাবো? জি স্যার, বুঝতে স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। স্যার রিফ্লেক্ট ব্যাক কেন করলো? ওই যে রিফ্লেক্ট ব্যাক ডেন্সার থেকে রেডারে গেলে, রেডার থেকে ডেন্সারে গেলে রিফ্লেক্ট করবে, এবং ডেন্সার থেকে রেডারে, যেমন ভাই এই যে একটা ক্যারাম বোর্ড পড়ছি না, যে গুটি দিয়ে গুটি দিয়ে আপনি যখন বড়টাকে মারবেন, বড় বড় স্ট্রাইক দিয়েছেন, ছোটটাকে মারবেন, ঠিক আছে, বড়টার কি কোনো চেঞ্জ হয় না? সে কি বড় গুটি সে কি জীবনও থামে না? সে কি থামে? তার অ্যাঙ্গেল কি চেঞ্জ হয়? হয়তো নাকি? কারণটা কি? এটা যেমন সে বড়টাকে ধাক্কা তো দিবেই, এই ছোটটার মোমেন্টামও কিন্তু তার মধ্যে ট্রান্সফার হয়, এটার বড়টার মোমেন্টাম ছোটটা ট্রান্সফার হয়, ছোটটার মোমেন্টাম বড়টাতে ট্রান্সফার হয়। তাইলে এই কারণে কিছু ট্রান্সমিট হবে, বুঝলাম, ট্রান্সমিট হবে 70% যদি ট্রান্সমিট হয়, 30% কিন্তু কি করবে? কিন্তু ব্যাক করবে। এই 30% এর কারণে রিফ্লেক্ট হয়। রিফ্লেক্ট হলে কি হবে? একটা ওয়েভ সামনে যাচ্ছে, রিফ্লেক্ট ব্যাক করতেছে, দুইটা ওয়েভ কি করবে? সুপার ইম্পোজ করবে, এবং ভিতরে উইল গেট এ স্ট্যান্ডিং ওয়েভ। ক্লিয়ার হইছে এই ব্যাপারটা? জি স্যার, একদম ক্লিয়ার স্যার। ওকে, এখন তাহলে আসেন ওই যে রেজোনেন্সের কথা বলছিল না, আমি যে রুবায়াত ওনার কথা বলি। এই দেখেন এই যে ওয়েবটা, যে ওয়েবটা উনি একটু জিনিসটা একটু ভুল করছেন, যে ওয়েব আমরা তৈরি করছি, খেয়াল করেন যে এটার মতো করে, এই যে এটার মতো করে স্ট্রিংটার বা রডটার কথা চিন্তা করেন, আমরা এই রডটাকে এই পজিশনে এনে ছেড়ে দিয়েছি, এটা দুলতেছে, ঠিক আছে, ওকে ফাইন। ঠিক সিমিলারলি দেখেন, এই যে কি করছি, এখানে আমরা ফু দিয়ে ছেড়ে দিয়েছি, আমরা বাতাসটা এই যে ওয়েবটাকে কিন্তু আমরা একবার ফু দিয়েছি, এই ওয়েব সামনে থেকে অ্যাডভান্স হচ্ছে, আমরা কিন্তু আর গাইড করি না ওয়েবটাকে, আমরা যেমন এখানে আমরা এনে ছেড়ে দিয়েছি, মানে কি এই যে ওয়েবটা যাচ্ছে এটা কি ওয়েব? ন্যাচারাল ওয়েব বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আমরা জেনারেট করেছি, ঠিক আছে, কিন্তু এরপরে তো আমরা এটাকে গাইড করে সামনে থেকে আগায় নিয়ে যাই নাই, বরঞ্চ যে ওয়েবটা এখান থেকে ব্যাক করে আসতেছে, সেটা কিন্তু ন্যাচারাল না, বিকজ সেটা কি করতেছে, সেটা এখান থেকে কি এই যে এই সারফেসের বা বলবো মিডিয়ামের কারণে সে এখান থেকে তৈরি হয়ে আবার ব্যাক করতেছে। তাহলে ওটা হবে কি ফোর্স, এটা আমরা বাধ্য করেছিলাম ওই ওয়েবটাকে, ওই ফ্রিকোয়েন্সিটাকে তৈরি হইতে বাধ্য করছিলাম আমরা এই ধরনের অবস্থা, মানে সার্কামস্ট্যান্স এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, তুমি যাবা ঠিক আছে, তুমি ব্যাক করতে হবে আরেকটা ফ্রিকোয়েন্সি নিয়ে। এখন এই ঘটনাটাই ঘটে, এটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটা ব্যাক করে সেটা হচ্ছে গিয়ে ফোর্স ফ্রিকোয়েন্সি। আর দুইটা ফ্রিকোয়েন্সি যখন দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে তারতম্য খুব কম থাকে, তখন আমরা অনেক জোরে একটা সাউন্ড শুনতে পাই। এই জন্য বাঁশিতে আপনি আস্তে ফু দেন, আর এখানে জোরে ম করে একটা অনেক জোরে একটা আওয়াজ হয়, ঠিক আছে। তার মানে কি, তখন এই জিনিসটা যখন ঘটবে, এই জিনিসটা যখনই ঘটে, তার মানে বাঁশিতে ফু দেন, তাহলে এখন থেকে আমরা কি বুঝবো কি ঘটনা ঘটে? এই যে ওপেন প্রান্তে, খোলা প্রান্তে কি ঘটনা ঘটতেছে? এক, রেজোনেন্স ঘটলো। দুই, বাঁশির ভেতরে কি তৈরি হলো?
স্টেশনারি ওয়েব তৈরি হলো, দুইটা ঘটনা ইজিতে ঘটে গেল। জি Clear? আচ্ছা, এখন আপনারা থার্ড জিনিস, যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আপনাকে বলেন, এই যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হলো, এখন স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হওয়ার জন্য কি লাগে? নোড আর অ্যান্টিনোড লাগে না? এখন আপনারা বলেন তো নোড আর অ্যান্টিনোডের অবস্থানটা কোথায় হবে? নোড যেখানে এটা পারতে হবে, ডিসপ্লেসমেন্ট না ছিল, পারলে খুব কষ্ট পাবো আমি। হ্যাঁ, যেখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড থাকবে সেটাই হলো এই আমাদের দেখেন আমি আঁকি, এখানে আঁকি, অ্যান্টিনোড। এখানে শোনেন, আমি ক্লোজ অর্গান পাইপ আঁকি। হ্যাঁ, এই যে একটা বেশি বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখেন এক প্রান্ত বন্ধ, এক প্রান্ত খোলা, তো ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা, আমি বলতেছি যে ভেতরে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে, কনফার্ম স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে, ঠিক আছে। কারণ আমি বলতে চাচ্ছি যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে, স্ট্যান্ডিং ওয়েভের জন্য কি লাগে? নোড আর অ্যান্টিনোড লাগে। তাহলে আপনারা বলেন এখন নোড আর অ্যান্টিনোড কোথায় তৈরি হবে? এখানে, এখানে নোড আর অ্যান্টিনোড কোথায় তৈরি হবে? স্যার, দুই প্রান্তে স্যার। অন্য কেউ? জি স্যার। অন্য কেউ বলবেন? যেখানে যেখানে দুইটা ওয়েভ মানে মিট করবে সেখানে নোড তৈরি হবে। মেহেদি, তুমি একটা কাছে, তুমি আমাকে বলো না যে মানে কোথায় তৈরি হবে? এখানে পয়েন্ট বলে দেওয়া যায় কোথায় তৈরি হবে। হ্যাঁ স্যার, এটা তো বোঝাই যাচ্ছে, বাট বলতে পারছি না, মানে এখানে স্ট্যান্ডিং আর কেউ বলতে পারছে? হ্যাঁ, ওপেনটাতে স্যার ই হবে, অ্যান্টিনোড হবে আর কি। ভেরি গুড। কারণটা কি? কারণ স্যার ওদিকে স্যার আমরা শব্দটা শুনতে পাচ্ছি আর কি বেশি ভাবে, ওখান থেকে আর কি তাই না? আচ্ছা, মানে বেশি ভাবে শুনেন, অ্যান্টিনোড হওয়া মানে কি? শুনেন, নোড আর অ্যান্টিনোডের মধ্যে পার্থক্য দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, কত কিছু করলাম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে কি নোড, এই দুটাতে নোড, আর এখানে অ্যান্টিনোড। আর নোডে কি, নোডের যে পয়েন্টটা সেটা কি নোড নোড নড়াচড়া করতে পারতেছে? এই নোড, না এই স্যার। নোড নড়াচড়া করতে হচ্ছে, অ্যান্টিনোড নড়াচড়া করতে হচ্ছে, তাই না? তাহলে দেখেন এখানে জি স্যার। এটা তো বন্ধ, এই যে এখানে পার্টিকেলটা কি নড়তে পারবে? না স্যার, না স্যার। পারবে না। তাহলে এখানে কি তৈরি হবে? নোট। নোট তৈরি হবে স্যার। নোড। আর এখানে দেখেন ওপেন, এখানে পার্টিকেলটা ফ্রিলি মুভ করতে পারে, তাহলে সে কি তৈরি করবে? অ্যান্টিনোড। 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 এই জিনিসটাই ভাই জানতে চাইছিলাম, বুঝছেন? এত যে মানে কনফিউজড হয়ে গেছেন, আমি তো ঘটনাটা বুঝলাম না কেন এত কনফিউজড হয়ে গেলেন। তো দেখেন, তাহলে এখানে যদি আমার নোড তৈরি হয়, ঠিক আছে, খুব স্বাভাবিকভাবে এখানে অ্যান্টিনোড তৈরি হবে। তাহলে আমি এটাকে কিভাবে আঁকবো? এটাকে যদি এভাবে আঁকি, আচ্ছা একটু কেমন জানি হয়ে গেল। এই আমার, এই হচ্ছে গিয়ে এই মোটামুটি ধরেন এখানে তৈরি হলো অ্যান্টিনোড, এখানে তৈরি হলো নোড, আর টোটাল লেন্থ আমরা কত ধরতেছি? এল। তাহলে এই যে ক্লোজড অর্গান পাইপ, ঠিক আছে, ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে নোড আর অ্যান্টিনোড তৈরি যে হইলো, ঠিক আছে। হ্যাঁ, দেখেন মোটামুটি এটা হচ্ছে একদম বেসিকটা, তাই না? এটা মিনিমাম, এটা তো এটা ছাড়া কি কোনো উপায় আছে বলেন? দেখেন প্রথমে একদম বেসিকে যদি আপনি আসেন, এছাড়া কি উপায় আছে দেখেন? আর কোনোভাবে একদম প্রথম দিকে আসেন, একদম সোজা, একদম সোজাতে আসেন। যে প্রান্ত বন্ধ এখানে তৈরি হবে নোড, নড়তে পারবে না। যে প্রান্ত খোলা প্রান্ত তৈরি হবে অ্যান্টিনোড, যেহেতু সে মুভ করতে পারবে ইচ্ছা মতো। আচ্ছা, তাহলে দেখেন এই নোড আর অ্যান্টিনোড, হ্যাঁ, তাহলে আমার এলটা কত হবে? আপনি যে রুবায়াত, আপনি বলেন তো একটু, যেটা আপনি রেসপন্স করেছিলেন। স্যার, হ্যাঁ, আপনি বলেন যে এখানে এই যে এখানে যে এল এর মানটা কত হবে? ওয়েভলেন্থের মেজারমেন্টে বলেন, ওয়েভলেন্থ দিয়ে প্রকাশ করেন। এই যে আচ্ছা, দেখেন এল এখানে ইকুয়াল এল আছে টু না? স্যার টু ল্যামডা, হুম হুম। এটা হওয়ার কথা। এল ইকুয়াল টু 2 ল্যামডা, ল্যামডা বাই 4। ল্যামডা বাই না 4। মেহেদি, আচ্ছা তুমি চুপ থাকো না। কত হবে? আচ্ছা, এইখানে এই স্পেসিফিক এর ক্ষেত্রে এল ইকুয়াল টু ল্যামডা বাই এই 4 যে হবে। নোড আর অ্যান্টিনোড, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, কারণ এটা হলো একটা ল্যামডা বাই 4 হবে। কেন হবে ল্যামডা বাই 4? আমি এই ফিগারটাতে আসি, মাউসটা খেয়াল করে, যেটা ঘুরতেছে, হ্যাঁ, জি কার্সারটা স্যার। এখানে হ্যাঁ, একটু এটা হলো বোঝান। একটা হাফ এখানে কেন ল্যামডা বাই 4 হলো? এই যে নোড থেকে আমরা অ্যান্টি নোট পর্যন্ত এসেছি। একটু ওয়েট করেন, শুনেন। হ্যাঁ, আমার ইন্টারনেটে আনস্টেবল, একটু ওয়েট করেন আপনারা। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার।
হ্যাঁ শুনেন, হয়তোবা একটু ইন্টারাপ্ট করতে পারে। হ্যাঁ, আবার আমরা ব্যাক করব, ভয় পাবেন না। ওকে, ক্লিয়ার? শুনতে পাচ্ছেন এখনো, না কেটে গেল? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাই। একটা দুইটা নোডের মাঝখানে দূরত্ব হচ্ছে কত? λ/2 λ/2। আচ্ছা, তো তার মানে একটা নোড আর একটা অ্যান্টিনোডের মাঝখানে দূরত্ব কত? λ/, এটা দূরত্ব কত? এটা যদি λ/2 হয়, এটা করতে হবে λ/4 λ/4। তাহলে দেখেন একটা নোড একটা অ্যান্টিনোড, তার মাঝখানে দূরত্ব হচ্ছে λ/4। ভেরি গুড। তো λ/4 আমার হয়ে গেল। দ্যাট মিন্স আমার ল্যামডাটা কত আছে? ল্যামডা ইজ ইকুয়াল টু এখানে 4l। 4L স্যার। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু 4l। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু যদি 4l হয়, তাহলে আমার ফ্রিকোয়েন্সিটা কত হবে? ফ্রিকোয়েন্সি যদি আমি f1 দিই, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে v ইজ ইকুয়াল টু f ল্যামডা, তাই না? v ইজ ইকুয়াল টু f ল্যামডা, দ্যাট মিন্স আমার f ইজ ইকুয়াল টু v বাই ল্যামডা। দ্যাট মিন্স আমার কত হবে? v বাই 4l। এটাকে আমরা কি বলবো? এক মুখ খোলা নলের বা এক এক মুখ খোলা এরকম বাঁশির বা এরকম অর্গান পাইপের, এরকম কোন সুর যন্ত্রের, এরকম কোনো কিছুর, দুনিয়াতে এই ধরনের যা কিছু পাইবেন, এইগুলার ফার্স্ট হারমোনিক হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক কার? এক মুখ খোলা না, f1 ইজ ইকুয়াল টু v বাই 4l। এখন আসেন এই জিনিসটাকে আমরা কি করতেছি, ফ্রিকোয়েন্সিটা, এই যে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে যাচ্ছি। f1 ইজ, এটা তো একদম ফান্ডামেন্টাল টর্ম, প্রথমেই পাইলেন আপনি। ঠিক আছে, এখন বলেন তো এই দ্বিতীয়ভাবে এটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? অন্যভাবে, মানে ফ্রিকোয়েন্সিটাকে আমি কাস্টমাইজ করতে যাচ্ছি, ম্যানিপুলেট করতে যাচ্ছি আমাদের মধ্যে। এখন আপনারা কিভাবে তৈরি করবেন এটাকে? স্যার আমরা মাঝখানে ধরবো। এই বাঁশির ভিতরে হাত ঢুকাই দিবেন আপনি, কিভাবে পারবেন এটা? বা আমি ওই, আপনি শুনেন, কাস্টমাইজ করতে বলতেছি যে বাঁশি যে বাজান না, এখন যারা বাঁশি বাজায় তারা জিনিসটা বুঝতে পারছেন? এটা আমি শেষে, আমার যখন এই জিনিসটা শেষ হবে না পড়ানো, যে ক্লোজ পাইপ আর এরপরে ওপেন পাইপ পড়াবো, তখন আমি সেটা ভালো করে বুঝাই দিব ঘটনাটা কি ঘটতেছে। কিন্তু আমি চাচ্ছি কি, এখন f1টাকে ছোট বড় করতে। এর চেয়ে তো আর ইয়ে করা যাবে না, তাই না? নিশ্চয়ই এর চেয়ে তো আর বড় করা যাবে না, নাহলে তো বাইরে এসে পড়বে, তাই না? বাইরে তো তৈরি করা সম্ভব না, তাই না? এই অ্যান্টিনোডটা তো আপনি এখানে তৈরি করতে পারবেন না, তাই না? জি স্যার। অ্যান্টিনোডটা কি এখানে তৈরি করতে পারবেন না তো। অথবা নোটটা কি বাইরে রাখতে পারবেন না তো। তা আপনাকে তো মিনিমাম এই ডিসটেন্স থাকতে হবে, মিনিমাম মানে ল্যামডার ভ্যালু মিনিমাম 4l থাকতেই হবে। এটা তো আপনারা ক্লিয়ার। আমি চাচ্ছি কি এই জিনিসটাকে আমরা একটু ল্যামডাটাকে একটু চেঞ্জ করতে। কিন্তু চেঞ্জ যাই কিছু করবেন, আপনি কি করতে হবে? ভেতরেই করতে হবে, তাই না? তাহলে আসেন আমরা ভেতরে, এই যে এটা আমরা আপনাদেরকে বোঝাই। একটা তো ফান্ডামেন্টাল জিনিসটা বুঝছেন যে ওইটাই হবে। এছাড়াও আমরা যদি একটা কাজ করি যে না, যে আমরা এই যে এই যে অ্যান্টিনোডটাকে বাইরে তো তৈরি করতে পারবো না, ভেতরে তৈরি করতে পারবো। তো ভেতরে মনে করেন সাপোজ এখানে তৈরি করলাম, সাপোজ মনে করেন, ঠিক আছে? এটা যদি আমি তৈরি করি, তাহলে দেখেন এখানে যদি আমি অ্যান্টিনোড, সরি, হ্যাঁ ওকে, অ্যান্টিনোড এখানে তৈরি করা যাবে না, তাই না? অ্যান্টিনোড সব, এখানে কি অ্যান্টিনোড তৈরি করা যাবে কখনো? না, নোট তৈরি করা যাবে, অ্যান্টি নোট জি স্যার। তৈরি করা যাবে না। আচ্ছা, তার মানে এখানে নোট তৈরি করা যেতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি নোট তৈরি করা যায়, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? তাহলে আমি যদি এটা আঁকি, খোলা প্রান্তে আমার কি হতে হবে? খোলা প্রান্তে সবসময় মানে এই বেসিক, অ্যান্টিনোড থাকতে হবে। অ্যান্টিনোড হতে হবে। মানে এই বেসিক চাটাকে মানতেই হবে যে খোলা প্রান্তে আমার অ্যান্টিনোড থাকতেই হবে। ঠিক আছে, আর বদ্ধ প্রান্তে আমার নোট থাকতেই হবে। এন্ড মাঝখানে কি তৈরি হইলো? মাঝখানে আমি একটা নোট তৈরি করলাম, এটা তো পসিবল, তাই না? আচ্ছা, এই যে নোট তৈরি করলাম, এই নোড আর দুটা নোডের মাঝখানে, তাহলে আমার এখানে কি এখানে কি হবে? একটা অ্যান্টিনোড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই যে, এখন তাহলে দেখেন আমার এই লেনটা আবার কত দাঁড়াইলো? এখন এই লেন্থ সমান কত লিখতে পারি? L is equal to, এটা হচ্ছে λ/2, আর একটু দূরত্ব, এই নোড থেকে অ্যান্টিনোডের দূরত্ব কত? λ/4, তাই না? λ/2 plus λ/4 λ/2 প্লাস λ/4 4, দ্যাট মিন্স কত দাঁড়াচ্ছে আমার?
3 lambda 3 lambda by 4. 3 lambda by 4. 3 lambda by 4 and 3 lambda by 4 যদি হয় তাহলে আমার ল্যামডা সমান, তো ল্যামডা সমান দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে কত 4l by 3 and 4l by 3 যদি হয় আমার f2 কত দাঁড়ায় 4l by 3 4l by 3 f2 কত দাঁড়ায় আমার তো দরকার হচ্ছে গিয়ে f2 তাহলে কত হবে এই যে ল্যামডার মানটা যদি আমি নিচে বসাই দিই তাহলে কত দাঁড়ায় ল্যামডার মানটা যদি 3b by 4l 3b by 4l 4l দাঁড়াচ্ছে তাহলে 3b by 4 এর মানে কি v by 4 এর হচ্ছে গিয়ে আমার f1 তার মানে আমি কত পাচ্ছি 3f1 খেয়াল করছেন জিনিসটা তার মানে সেকেন্ড হারমোনিক আমি সেকেন্ড হারমোনিক পেয়ে গেলাম না হ্যাঁ সেকেন্ড হারমোনিকটা কোথায় পেলাম দেখেন প্রথমটা যদি 1 হয় হ্যাঁ পরেরটা কত পেলাম 3 তে মাঝখানে কোনটা মিসিং গেল বলেন তো কোনটা মিস গেল স্যার সেকেন্ড হারমোনিটা মিসিং গেল স্যার। সেকেন্ড হারমোনিক তো বাবা এটাই এই ক্লোজ পাইপের ক্ষেত্রে এটাই সেকেন্ড হারমোনিক কিন্তু মাঝখানে কোন ফ্রিকোয়েন্সিটা মিস গেল কোন নাম্বারটা মিস গেল 2 আর 2 নাই তাই না 2 2টা মিস গেল এটা মাথায় রাখেন ঠিক আছে আজকে একটু পর্যন্ত থাকুক আদান দিয়ে দিছে আমরা নেক্সট দিন এটা শেষ করব এরপর আমরা বিট করব বিটস আমাদের ওয়েবসাইট বাকি আছে বিটস আর ডপলার ইফেক্ট এরপর আপনাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট দেব হোমওয়ার্ক দেব অনেক কিছু দেব রেডি থাকেন আপনারা হ্যাঁ অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেব হোমওয়ার্ক দেব এই তো 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 নেক্সট হচ্ছে কি শনিবার তাই না জি স্যার। আচ্ছা নেক্সট শনিবার 12টায় তাই তো জি স্যার। ঠিক আছে ওকে তাহলে আজকে শেষ করি আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন সবাই আর আস্তে আস্তে করে পড়া করতে থাকেন এগুলা নোট যেগুলো করেন আপনারা করতে থাকেন যেভাবে করেন করতে থাকেন আবার হঠাৎ করে ইউনিভার্সিটি খুলে গেলে এগুলো ঝামেলা করবেন ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ